বিচারকের সই জাল করে আদালতে ৩৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন মানিকগঞ্জের ইমরান নাজির। তাকে সহায়তার অভিযোগ উঠেছে জেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে আত্মসাতের প্রমাণ মেলায় জজ আদালতের হিসাব সহকারী পদ থেকে বরখাস্ত হন নাজির। তবে অভিযোগ ওঠার পরই দেশ ছেড়ে দুবাইয়ে চলে গেছেন তিনি। চক্রের ২১ জনের বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। জমি সংক্রান্ত মামলায় জজ আদালতে ২১ লাখ টাকা জমা রাখেন মানিকগঞ্জের বাইরা ইউপি সদস্য আব্দুস সামাদ মোল্লা। তবে মামলা নিষ্পত্তির পর টাকা ফেরত দিতে গড়িমসি করে জেলা হিসাবরক্ষণ অফিস। এক পর্যায়ে জানা যায় বিচারকের সই জাল করে ভুয়া পেমেন্ট অর্ডারে তার টাকা তুলে নিয়েছে অন্য কেউ। মানুষ কোথায় যায় সেবা পাবে? ৪৬,০০০ টাকা এই কোর্ট ফি কিনে টাকা রাখছি, তাই আমার টাকাটা আমার কাজ ঘুরাইতেছে, কাল ঘুরাইতেছে। ঘটনা তদন্তে জজ আদালতের হিসাব সহকারী ইমরান নাজিরের দুর্নীতির তথ্য পাওয়ার পর বরখাস্ত হন তিনি। মামলার ভুয়া পেমেন্ট অর্ডার বানিয়ে আদালতের জিম্মায় থাকা শতাধিক মানুষের ৩২ কোটি ৬০ লাখ টাকার বেশি লোপাটের অভিযোগ নাজির ও তার চক্রের বিরুদ্ধে। তদন্তে জেলা হিসাবরক্ষণ অফিসের ডিএএফও নজরুল ইসলাম, সুপার দেওয়ান ফেরদৌস ওয়াহিদ ইমরানের স্বজনসহ ২১ জনের বিরুদ্ধে উঠেছে সহায়তার অভিযোগ। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি ডিএএফও এর। জজ কোর্ট থেকে বিল পেয়েছি, সঠিকভাবেই আমরা তাদের ওই বিলটা সঠিক ভেবেই পাস করছি। মানে আমার নামে যে হয়েছে ওনার নামে হয়েছে এটা তো আমাদের জানাই ছিল না, আজকেই তো আমরা প্রথম জানলাম যে এটা হয়েছে। ইমরান নাজিরের টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন তার স্ত্রী। বর্তমানে দুবাইতে অবস্থান করার স্বামীর অপকর্মের দায় নেবে না পরিবার, বলেন তিনি। ইমরান আর ওর যে কাকাতো ভাই আছে ১৯ নম্বরে মনে হয় ইয়া দিচ্ছে, ও হচ্ছে মেন একদম, আর হচ্ছে শরীফ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সবার শাস্তির দাবি আইনজীবীদের। এ বিষয়ে দুদকের সঙ্গে কথা বলেছেন মানিকগঞ্জ জেলা জজ, জানান প্রশাসনিক কর্মকর্তারা। তারা তো ওই দিন থেকেই জানে, বা এটা পরিকল্পনা তো একদিনও হয় নাই, নিজস্ব কিন্তু চলবে, চলানোর জন্য তড়িৎ ব্যবস্থা হয়। আইনগতভাবে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখছেন এবং তারা প্রত্যেকটা আসামি। এই ঘটনায় ইমরান নাজির সহ ২১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছে জজ আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, এত বড় জালিয়াতি কিভাবে ঘটলো? আর যে আসামি ইমরান নাজির, তিনি তো বিদেশে চলে গেছেন, তাকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? দেখুন, এই বিষয়টা নিয়ে আমি মানিকগঞ্জের যে আইনজীবী সমিতি আছে, এখানকার যারা সিনিয়র আইনজীবী আছে তাদের সাথে আমার কথা হয়েছে। কারণ এই যে কাজটা হয়েছে, অর্থাৎ যে জালিয়াতিটা হয়েছে, এটা কিন্তু খুবই সুকৌশল হয়েছে। কারণ আপনাকে জানিয়ে রাখি যে ২০১৮ সালে এই ইমরান নাজিরের চাকরি জীবন শুরু হয় মানিকগঞ্জ দায়রা জজ আদালতে। তার দেশের বাড়ি কিন্তু কুষ্টিয়াতে। তিনি মূলত এই যে জালিয়াতি শুরু করেন ৮/৭/২০১৯ সাল থেকে, এবং ২৯/৮/২০২৪ সালের এই ৫ বছরের মধ্যে কিন্তু তার এই জালিয়াতি মানে শেষ হয়। এবং এগুলো তিনি যেভাবে করেন সেটা হলো এই যে বিভিন্ন যে মামলা আছে, অর্থাৎ এই যে মামলাগুলোর কাজ শেষ হয়ে গেছে, অর্থাৎ সমাপ্ত হয়ে গেছে, এবং পিএম মামলা, জমি সংক্রান্ত যে মামলা, যে বাদী বিবাদীরা যে কোর্টে আদালতে টাকা তারা যে রাখে, গচ্ছিত রাখে, সেই টাকাগুলোই মূলত এই ইমরান নাজির এবং তার সহযোগীদের মাধ্যমে বিচারকদের সই কিন্তু জাল করে সেই এই টাকাগুলি তুলে নিয়ে গেছে। আমি এই বিষয়টা নিয়ে জেলা এবং দায়রা জজ আদালতের যে প্রশাসনিক কর্মকর্তা সুজন শিকদার, তার সাথে আমি কথা বলেছি, এবং তিনি যেটা আমাকে জানিয়েছেন যে এই চক্রের সাথে শুধু ইমরান নাজির একা জড়িত না, এই মানিকগঞ্জে যে আইনজীবী সমিতি আছে, এই আইনজীবী সমিতির প্রায় ৬ জন আইনজীবীও কিন্তু এর সাথে জড়িত আছে। এর মধ্যে তিনি আমাকে বলেছেন কয়েকজন আইনজীবীর কিন্তু সনদ নেই। অর্থাৎ এই যে ভুয়া আইনজীবীর মাধ্যমে তারা তাদের সিল যে জাল করে তারা কিন্তু এই জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের যোগ সাজসে তারা কিন্তু এই টাকাটা উত্তোলন করেছেন। আমি তার কাছে জানতে চেয়েছিলাম এই যে টাকাটা ইমরান নাজিরের মাধ্যমে এই উধাও হয়ে গেল, এই টাকাটা আসলে পুনরুদ্ধার কোনোভাবে সম্ভব কিনা। তিনি যেটা বলেছেন এটা পুরোটাই আসলে আইনগত বিষয়।
বিষয় এবং এই টাকাটা যেহেতু এটা অনেক বড় অঙ্কের টাকা, আপনি জানেন যে 32,60,32,767 টাকা তারা কিন্তু এটা নিয়ে গেছেন। তিনি আমাকে এই প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন এর সাথে হয়তো আরো অনেক বড় রাঘববোয়ালও হয়তো তিনি জড়িত। এবং আমি যেটা তার পরিবারের সাথে কথা বলে যা জানতে পেরেছি, আমি কিন্তু এবং ইমরান নাজিরের সাথে আমার কথা হয়েছে, কিন্তু তিনি আমাকে বক্তব্য দিতে চেয়েছিলেন, পরে কিন্তু তিনি আমাকে আর বক্তব্য দেননি। তবে তার স্ত্রীর সাথে আমার কথা হয়েছে, তিনি যেটা বলেছেন যে তার স্ত্রী কিন্তু জানতেন যে এই যে এত টাকা সে যে আনে কোথা থেকে আনে, তিনি কিন্তু এটা জানতেও চেয়েছেন এই ইমরান নাজিরের কাছে স্ত্রী হিসেবে। তিনি তাকে যেটা বলেছেন তার গাড়ির ব্যবসা আছে, তার জমি জমার ব্যবসা আছে, এই সব টাকাই তিনি করছেন। কিন্তু আরেকটা বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি, আমি যেটা জেনেছি যে এই ইমরান নাজিরের যে অবৈধ আয়, এই অবৈধ আইনে তার কিন্তু তার চারিত্রিকও সমস্যা ছিল। তিনি কিন্তু একাধিক বিবাহ বন্ধনেও কিন্তু সে আবদ্ধ হয়েছেন। তার সেই সব স্ত্রীরাও কিন্তু তার সাথে নাই, তার সাথে সম্পর্ক রেখে তাদের যে টাকা হাতিয়ে নেওয়া সেটা নিয়ে তারা কিন্তু ছেড়ে দিয়েছেন। এবং সর্বশেষ আমি যেটা জানতে পেরেছি, ইনি এই ইমরান নাজির এই মানিকগঞ্জ থেকে তিনি ছুটি নিয়ে ভারত চলে যায় এবং ভারত থেকে সে কিন্তু দুবাইতে চলে যান। আরেকটা বিষয় যদি আপনাকে আমি জানিয়ে রাখি যে এখন কিন্তু এই যে কোর্ট যখন খোলা থাকে তখন কিন্তু প্রায় প্রতিদিন কিন্তু এই ভুক্তভোগীরা তাদের পাওনা টাকা নেওয়ার জন্য তারা আসছেন এবং তারা কিন্তু কোনো কুলকিনারা পাচ্ছেন না। তারা আমরা প্রত্যাশা করি যে এই ঘটনার সুষ্ঠু সমাধান হোক এবং তাকে যথাযথ শাস্তির আওতায় আনা হোক। ধন্যবাদ আপনাকে। ভারত সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর গুলশানে দেশীয় পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। আধিপত্যবাদ মনোভাবের কারণে ভারতের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক ভালো নয় বলেও জানান রুহুল কবির রিজভী। বলেন, হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ভারত। তারা মনে করে পেঁয়াজ, রসুন, আদা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে। দেশটি যদি আচরণে পরিবর্তন না আনে তাহলে আগামীতে তাদের সাথে আর ব্যবসা বাণিজ্যের সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে। আঠারো কোটি 19 কোটি মানুষের এই দেশকে আপনারা চোখ রাঙিয়ে, ভয় দেখিয়ে, মিথ্যা অপপ্রচার, অপতথ্য দিয়ে দাবিয়ে রাখতে পারবেন? কখনোই পারবেন না। হঠাৎ করে আপনাদের কি হলো? আমি পার্শ্ববর্তী দেশের নেতৃবৃন্দকে বলছি যে আপনারা উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে গিয়ে ভারত সারা বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর দেশ, জাতি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানিয়েছেন দলের আরেক নেতা আমানুল্লাহ আমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি নেতারা। 6 ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, সব ষড়যন্ত্র ছিন্ন করে আগামীতে সরকার গঠন করবে বিএনপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। তিনি বলেন, দেশ, জাতি, সার্বভৌমত্ব সহ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে সব মোকাবিলা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশ ছেড়ে পালিয়ে যারা বিদেশে আশ্রয় নিয়েছে তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার। তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের উপর দেশের সবচেয়ে বড় দল বিএনপির পূর্ণ সমর্থন আছে। এখন সরকারের উচিত হবে নির্বাচনী ব্যবস্থা দ্রুত সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। আমি ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারো অতীত কেমন, বর্তমান কেমন বা ভবিষ্যৎ কেমন হবে সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের। আর জনগণের রায় জানতে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন,
নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিতে সংস্কার প্রয়োজন, তবে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ হতে হবে। সংখ্যালঘুর তকমা লাগিয়ে কিছু মানুষকে ব্যবহার করে একটি পক্ষ রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। বলেন, দেশের প্রশ্নে সবাই একজোট। সম্মেলনে কুমিল্লার নামে বিভাগ এবং কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়নের দাবি জানান জামাত নেতাকর্মীরা। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায়। তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে? অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে। সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান, সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। রাজধানী বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট আরও বেড়েছে। ডিলাররা বলছেন, উৎপাদক প্রতিষ্ঠান চাহিদা মতো তেল সরবরাহ না করা এই সংকট। দু একদিনের মধ্যে এর সমাধান না হলে বাজারে বোতলজাত তেল একেবারেই মিলবে না। এদিকে বেশিরভাগ দোকানে বোতলজাত তেল না পেয়ে ভোগান্তিতে ক্রেতারা। সংকটের দ্রুত সমাধানের দাবি তাদের। ওই যে যারা ডিলার ওনাকে বলেন শুধু আমি তেল নেব, আপনি আটা দিব না। আপনি আমলিক বললেন কেন? আপনি আমলিক থেকে আমলিক বলছি। 1 লিটার সয়াবিন তেল কেনা নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা বিক্রেতার এই বিতণ্ডা। তেল কিনতে হলে ক্রেতাকে এর সাথে ওই কোম্পানির অন্য আরেকটি পণ্য নিতে হবে, এমন শর্ত জুড়ে দিয়েছেন বিক্রেতা। এতে স্বভাবতই ক্ষুব্ধ ওই ক্রেতা। ব্যবসায়ীদের অভিযোগ, কোম্পানিগুলো সয়াবিন তেলের সাথে তাদের আরও কিছু ভোগ্যপণ্য না নিলে আলাদা করে তেল সরবরাহ করছেন না। আমার 10 বস্তা আটা দিতে বলছি, তাও আমি বলছি 5 কার্টন দেন, কিন্তু এর পরে বলতেছে আপনি 5 কার্টন পাইবেন না, আপনি 2 কার্টন পাইবেন। 50 লিটার 60 লিটার তেল লাগে, সেখানে আমরা 20 লিটার তেলও পাই না। গত 2 সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন বাজারে চলছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। তবে এই সপ্তাহ এটি আরও প্রকট হয়েছে। দোকানে দোকানে ঘুরেও বোতলজাত তেল পাচ্ছেন না ক্রেতারা। 5-7টা দোকানে গেছি, তীর বা রূপচাঁদা যেটা আমরা ব্যবহার করি সেটা নাই। যে কয়েকটা আড়ত আছে, আমি 4টা আড়ত 4টা দোকানে আমি ঘুরে আসছি। 5 লিটারের কোনো দেশি তেল নাই, সব সানফ্লাওয়ার বা বাইরের কোনো তেল আছে। শুক্রবার সকাল থেকে তেলের সরবরাহ না থাকায় কারওয়ান বাজারের অনেক ডিলারের দোকান ছিল বন্ধ। উৎপাদক প্রতিষ্ঠানগুলো কৃত্রিমভাবে এই সংকট তৈরি করেছে, অভিযোগ তাদের। 1 লিটার 2 লিটার 5 লিটার মালের সংকট বেশি, কিন্তু কোম্পানিগুলা অ্যাভেলেবেল ফ্যাক্টরি থেকে মাল ডেলিভারি দিচ্ছে না। এদিকে বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম সহনীয় পর্যায়ে। ফুলকপি ও বাঁধাকপি 40 থেকে 50 টাকা, মূলা 30 থেকে 40 টাকা কেজি, মানভেদে সিম 60 থেকে 100 টাকা ও টমেটো বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দরে। তবে বাজারে আলুর দাম এখনও বাড়তি, মানভেদে বিক্রি হচ্ছে 75 থেকে 100 টাকা কেজি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এম নাজির হোসেন। জনাব নাজির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বাজারে বোতলজাত সয়াবিন তেল নিয়ে এমন সংকট মাঝে মধ্যে দেখা যায়, এর স্থায়ী সমাধানে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? না, এটা আসলে আমাদের যারা রিফাইনার আছেন, আমদানিকারক যারা আছেন, তারা আসলে প্রতিনিয়ত এই ঘটনাগুলি করে থাকেন। যখনই সয়াবিন তেলের দাম বাড়ানোর একটা প্রক্রিয়া করবে, তখন তারা কিন্তু সাপ্লাইটা বন্ধ করে দেন বা কমিয়ে দেন। তো এবারে তাই হয়েছে। আর আপনার প্রশ্নের বেলায় যদি বলি, সেটা হলো যে এই যে ধরো নিত্য নতুন কৌশলে তারা যে দাম বাড়ানোর যে হিডিক বা দাম বাড়ানোর প্রতিযোগিতা, এটা বন্ধ করার জন্য আসলে ট্যারিফ কমিশন যখনই দাম বাড়ানোর বিষয়টা চিন্তা করে, তখন কিন্তু এই যে তাদের আমদানি খরচ কিরকম, তাদের যে পণ্যের আমদানি খরচ বা তাদের ব্যয় যেটা আছে, এটাকে একটু ওপেন করা দরকার। ওপেন করলে এই বিষয়টা যদি সবার সম্মুখে চলে আসে, তখন হয়তো এই ধরনের সমস্যাগুলি হবে না। কারণ হলো যে এখন যেটা হয়, প্রতি মাসে এরকম কোনো ব্যবস্থা নাই। যখনই তারা দাম বাড়ানোর প্রস্তাব করে, তখন কিন্তু ট্যারিফ কমিশন একটা প্রস্তাব দেয়, আসলে বিষয়গুলো অ্যানালাইসিস করে তারপর একটা সিদ্ধান্ত দেয়। এখন যেটা হচ্ছে, আসলে এখানে তারা তো বিভিন্ন সময় এই কাজটা করেই থাকে, তো এখানে রেগুলার কোনো বিষয় নাই। সয়াবিন তেলের দাম কিন্তু আমাদের বিশ্ব মার্কেটে, এখন ওয়ার্ল্ড মার্কেটে অনেক অনেক কমে আসছে। আমরা কিন্তু বাংলাদেশি ক্রেতা হিসেবে তার কোনো সুফল পাই নাই। তো না পাওয়ার ক্ষেত্রে কারণ হলো যে যখনই দামটা কমছে, আমাদের ব্যবসায়ীরা তখন কিন্তু অন্য অনেকগুলি বিষয় তারা সামনে নিয়ে আসছে, যেটার কারণে আসলে সেখান থেকে সুফল পাওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। তো ওই জায়গাগুলো থেকে
মানে অ্যানালাইসিসটার ক্ষেত্রে আমাদের যেটা দরকার হবে, যখনই তারা এরকম দাম বাড়ানোর চেষ্টা করবে, এটা যদি ওপেন থাকে, মানে মানুষকে জানানো হয় যে আসলে কি দামে তারা কিনছে, তখন হয়তো এই যে ধরেন কৃত্রিমভাবে দাম বাড়ানোর জন্য সরবরাহ বন্ধ করে দেওয়া অথবা অন্য ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা, এই ইস্যুগুলি থাকবে না। এখন আমরা যেটা বারবার বলছিলাম সেটা হলো যে ট্যারিফ কমিশনের যে অ্যানালাইসিসটা হয়, এটা আমদানিকারক এবং ট্যারিফ কমিশনের লোকজন বসে কিন্তু এই অ্যানালাইসিসটা হয়। আমরা বলছিলাম যে এটাকে একটু ওপেন করা, মানে এখানে মিডিয়ার প্রতিনিধি থাকবে, ক্যাবের লোকজন থাকবে, তাহলে আমরাও বুঝতে পারবো যে আসলে তাদের কস্টিংটা কিরকম পড়তেছে। এখন আমরা জানি না, আসলে আমরা দেখতেছি ওয়ার্ল্ড মার্কেটে দাম কম, আমাদের বাংলাদেশে এটা কোনো রিফ্লেকশন নাই। তো একটা কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে, সেই গ্যাপটা মিনিমাইজ করার জন্য আসলে মানে সকলের বসে আলোচনাগুলো করা উচিত, তাহলে মানে সেখান থেকে একটা রেজাল্ট পাওয়া যাবে। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে অন্তর্বর্তী সরকার কিন্তু বেশ কিছু পদক্ষেপও নিয়েছে, তাদের 4 মাসেও কিন্তু আসলে নিয়ন্ত্রণে আনা যায়নি নিত্যপণ্যের বাজার। এর পেছনে মূল কারণ আপনি কি বলে মনে করেন? না, এইটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেকগুলো উদ্যোগ নিয়েছে, আমরা এগুলোকে সাধুবাদ জানিয়েছি, কিন্তু প্রবলেম হলো আপনি যে উদ্যোগটা নেবেন সেটা বাস্তবায়নের জন্য আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন। আপনি এই যে অনেকগুলো বিষয় আছে যেগুলো, যেমন ধরুন অনেকগুলো শুল্ক কমিয়েছেন, অনেক জায়গাতে অনেক উদ্যোগ নিয়েছেন, কিন্তু আমরা দেখছি যে মানে এগুলার কিন্তু বাস্তবায়নটা সেরকম হয় নাই। যখন বাস্তবায়নটা হবে না তখন কিন্তু আসলে মানুষ সুফলটা পাবে না। আর ধরেন এখন সরকারের যারা উপদেষ্টা কাউন্সিল আছে তারা আন্তরিক, কিন্তু তার যে মানে অর্গান যেগুলি আছে, প্রশাসনিক যে কাঠামোগুলি আছে, তারা কতটুকু আন্তরিক সেই বিষয়টাও কিন্তু অনেকখানি নির্ভর করে। কারণ কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নির্দেশনা দেওয়া হচ্ছে মাঠ পর্যায়ে আমি দেখছি যে এই সিদ্ধান্তগুলি বাস্তবায়নের ক্ষেত্রে গাফলতি দেখা যাচ্ছেন, এবং অনেকেই কিন্তু এই বিষয়গুলোকে মানে হালকাভাবে নিচ্ছেন, যার কারণে সরকারের উদ্যোগ মাঠ পর্যায়ে প্রতিফলন হচ্ছে না। এবং এটার কারণে কিন্তু আপনি ধরেন গতকালকে আমাদের মুদ্রাস্ফীতির যে তথ্য দিয়েছেন সেখানে দেখছেন যে এটা মানে 14% কাছাকাছি। তো এই যে খাদ্য মূল্যস্ফীতি মানে এত দূর বেড়ে গেছে, এটা কিন্তু এর আগে হয় নাই। তো এটার পেছনের কারণটা হলো যে মাঠ পর্যায়ে আসলে কর্মকর্তা যারা দায়িত্বে আছেন তাদের আন্তরিকতা আরো বাড়াতে হবে এবং এটার জন্য এফোর্টটা দিতে হবে। আমরা বলছি সরকারের এই জায়গাতে আরো জোর দেওয়া দরকার, কারণ হলো যে খাদ্য এবং এই সংক্রান্ত বিষয়গুলো যেগুলি আছে এগুলো 18 কোটি মানুষের স্বার্থ জড়িত। তো মানুষ যখন খেতে পারবে না, মানুষ যখন মানে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে, তখন কিন্তু মানুষের অসন্তুষ্টিগুলো বেড়ে যাবে। এই প্রক্রিয়া যদি এইভাবেই চলমান থাকে তাহলে দেখা আগামী রমজানে মানে এই পরিস্থিতি আরো কঠিন হয়ে যেতে পারে। তখন কিন্তু মানুষের মধ্যে মানে মানুষের মধ্যে যে নেতিবাচক মনোভাব, মানুষের অসন্তুষ্টির ভাব, সেটা কিন্তু আর বেড়ে যাবে। তো সেই জন্য সরকারকে এখন থেকে উদ্যোগ নিতে হবে বলে আমরা মনে করছি। জনাব এস.এম. নাজের হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেশের বিভিন্ন বাজারে সপ্তাহের ব্যবধানে স্থিতিশীল রয়েছে মুরগি, ডিম ও সবজির বাজার, তবে এখনও বাড়তি আলু, পেঁয়াজ, তেল ও মাছের দাম। সকালে বগুড়ার বিভিন্ন বাজারে দেখা যায় সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। প্রতি কেজি ফুলকপি 50, বাঁধাকপি 60, শিম 120, বেগুন 60 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এখনও বাড়তি আলুর দাম। পুরনো আলুর কেজি 80 ও নতুন আলু 120 থেকে 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ 120 ও বিদেশি পেঁয়াজ 80 টাকা বিক্রি হয়েছে। এদিকে বরিশালে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে মাছের দাম। গত সপ্তাহে শুরু হওয়া তেলের সংকট স্বাভাবিক হয়নি, মিলছে না বোতলজাত সয়াবিন তেল। বাজারে নিয়মিত তদারকির দাবি এলাকাবাসীর। বর্তমান সরকার সেই সিন্ডিকেটটা ভাঙতে পারল না এবং গরিবের জন্য বা মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই খারাপ। আগের রেটকেও ছাড়াই গেছে, বাজারের যে পরিস্থিতি আগের যে দাম ছিল তাও ছাড়াই গেছে। আলু 80 টাকা কেজি, দাম তো কমছে না। এর আগে কিনেছিলাম 70, এর আগের সপ্তাহে, আজকে 80 টাকা কেজি। যে আশপাশ আরও বাজার আছে ওগুলা থেকে 10-20 টাকা বেশি না। এই জন্য আসলে সরকারের যে ভোক্তাধিকার এগুলার পক্ষ থেকে বা বেসরকারি কোনো সংস্থা এগুলা মনিটরিং করা অত্যাবশ্যক জরুরি। দিনাজপুরে বীরগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 20 জন। সকাল 7টার দিকে ঢাকা পঞ্চগড় মহাসড়কের যদুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বলছে বাসের দ্রুত গতি, কুয়াশা এবং অপ্রশস্ত সড়কের কারণে দুর্ঘটনা। শুক্রবার সকালে ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল যাত্রীবাহী হেরিটেজ পরিবহন। ঢাকা পঞ্চগড় মহাসড়কের যদুর মোড় এলাকায় ধান বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটি। ঘটনাস্থলে বাস এবং ট্রাকের 2 চালক সহ 4 জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার কাজ শুরু করে।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেরিটেজ ট্রাভেলস এনে ওভারটেক করার কারণেই আসলে ধানবাহী ট্রাকের সঙ্গে এই দুর্ঘটনা। এলাকার লোকজনের সহায়তায় হতাহতদের দ্রুত উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। স্লিপার বাস এবং ধানের ট্রাক সংঘর্ষ হয়েছে মুখোমুখি। আমরা আসে দেখি যে মুখোমুখি সংঘর্ষ, এখানে অনেক লোক আটকে ছিল। আমরা মোটামুটি 12-13 জন লোক প্রথম বাইর করছি, বাইর করে স্থানীয় হাসপাতাল পাঠিয়ে দিচ্ছি। মহাসড়কের দিনাজপুর পঞ্চগড় অংশের অনেক জায়গায় প্রয়োজনের তুলনায় অপ্রশস্ত হয় দুর্ঘটনা ঘটছে বলছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চিকিৎসা নিতে গিয়ে বছরে 50,000 কোটি টাকার বেশি ভারতে চলে যায়। তবে সম্প্রতি সে দেশের মেডিকেল ভিসা প্রায় বন্ধ। একে দেশের স্বাস্থ্য খাতের বিকাশের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই সুযোগ কাজে লাগাতে পারলে দেশেই থাকবে বিপুল পরিমাণ টাকা। পাশাপাশি চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে যায় কয়েক লাখ মানুষ। তবে বেশিরভাগেরই গন্তব্য ভারত। আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমিত হয়েছে ভারতের মেডিকেল ভিসা। গুরুতর রোগীরাও ভিসা পাচ্ছেন না। এতে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে যাওয়ার হার বেড়েছে। ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, লিভারের নানা সমস্যা সহ প্রায় 12 ধরনের রোগের চিকিৎসা নিতে ভারতে যাওয়ার হার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, নির্ভুল রোগ নির্ণয়, স্বাস্থ্যসেবা কর্মীদের আচরণ পরিবর্তন, দুর্নীতি কমানো সহ দেশেই বিশ্বমানের সেবা নিশ্চিত করতে হবে। দেশের থেকে সেবা নিয়ে তারা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে হয়তো তারা একসময় আর বিদেশমুখী হবেই না এবং দেশের ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে উঠলো। এইটা একটা বড় কাজ হবে। তাহলে এই জায়গায় আমার মনে হয় যে সরকারের তরফ থেকে একটা আলোচনা দরকার এবং বেসরকারি হসপিটাল মালিক, ডায়াগনস্টিক সেন্টার যারা আছে তাদেরকে এই সুযোগটা কিন্তু কাজে লাগানোর দরকার। দেশের সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা, কম জনবল এবং বেসরকারি খাতের অতি মুনাফার মানসিকতার অভিযোগ পুরনো। এসব সংকটের সমাধান না হলে বিদেশমুখী রোগীরা পড়তে পারেন ক্ষতির মুখে। প্রাইভেট সেক্টরে তো ভিড় তো আর পাবলিক সেক্টরের মতো না, কিন্তু প্রাইভেট সেক্টরে যে অর্থ রোগী প্রদান করে তার পরিমাণে সেবা পায় কিনা সেটা তো প্রশ্নবিদ্ধ রয়েছে। তার মান সম্পর্কে প্রশ্নবিদ্ধ রয়েছে, বিশেষ করে ব্যবহার সম্পর্কে প্রশ্নবিদ্ধ রয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, দেশের অনেক প্রতিষ্ঠানে বিশ্বমানের চিকিৎসা হয়। আস্থা সংকটের কারণ নেই। যে ভারতের থেকে আমাদের চিকিৎসা সেবা কোনো অবস্থাতেই কম না। যেসব রোগী আমরা ভারতে যাই, আমরা আশা করে ফিডব্যাক নেই যে তারা কি চিকিৎসা দিল এবং আমরা কি দিয়েছি, আমি খুব একটা পার্থক্য পাই না। বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিতে রাজধানীর শাহবাগে নির্মাণ করা হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতাল। দুর্নীতি আর অব্যবস্থাপনায় অধরা থেকে গেছে সেই স্বপ্ন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোরে চিকিৎসার খরচ বহন করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন জুলাই গণ অভ্যুত্থানের অধিকাংশ আহতরা। শুরুতে আহতরা সরকারি ও ব্যক্তিগত খরচে চিকিৎসা করালেও অর্থ সংকটে অনেকে বন্ধ করে দিয়েছেন চিকিৎসা। তবে আহতদের চিকিৎসায় সহায়তা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। নাটোর সদরের লক্ষ্মীপুর খলাবাড়িয়ার ইসমাইল হোসেনের ছেলে সাব্বির হোসেন। রাজধানীতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত 17 জুলাই বাসায় ফেরার পথে দুজন পুলিশ তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এ সময় একটি বুলেটে তার এক চোখ নষ্ট হয়ে যায়। চোখের চিকিৎসায় অনেক টাকা খরচ হলেও এখন পর্যন্ত পাননি কোনো সহায়তা। তার চোখের চিকিৎসা করাতে হলে এখন যেতে হবে বিদেশে। বর্তমানে আমি বেকার। আজকে আমার আব্বু আম্মু দেখতেছে আমাকে, কালকে তো আর দেখবে কিনা এটা সন্দেহ, গ্যারান্টি নাই, তাই না? এখন আমি বর্তমানে বেকার, তারপরে আমি আবার এক চোখে দেখি না। যেখানে কাজ করতাম আমার এই চোখের এই অবস্থা শোনার পর থেকে ওইখানে আর কাজে নিবে না, মানা করে দিছে। শুধু সাব্বির নয়, স্বৈরাচার পতনের আন্দোলনে আহতদের অনেকে প্রাথমিক চিকিৎসা পেলেও অর্থের অভাবে চিকিৎসার ফলো আপ করতে পারছেন না। অর্থের অভাবে আমি এখন ঢাকায় যাব, মানে সেই পরিবেশটাও আমার এখন নাই। এ পর্যন্ত এসে কেউ আমার কোনো রকম খোঁজ খবর নেয় নাই, কেউ এসে বলে নাই যে তোমার কি অবস্থা। অনেকেই আছেন যারা অর্থনৈতিকভাবে দুর্বল, চিকিৎসা করতে পারেন না, একটা মেডিসিন পর্যন্ত কিনে খাইতে পারেন না, এই অবস্থাও আছে। আহতদের চিকিৎসায় সব রকম সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এই বিষয়ে যে তালিকা প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে, যে আহত এবং নিহতর পরিবারের সব রকমের সহায়তা করার জন্য জেলা প্রশাসন নাটোর সহযোগিতা করে যাবে। যে আহত হয়েছে তাদের চিকিৎসা দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৮ জন শহীদ ও ৮১ জন আহত হয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ছুটির দিনেও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ Air-এর তথ্যানুসারে বেলা 11:30টার দিকে ঢাকার স্কোর ছিল 248। এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। তালিকায় দূষণের দিক দিয়ে দ্বিতীয় তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। এছাড়া চীনের সাংহাই 5 ও ভারতের কলকাতা 6 নম্বরে রয়েছে। বিশ্বের 126টি দেশের মধ্যে সবচেয়ে কম দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট, যার স্কোর 14। এর পরের অবস্থানে রয়েছে কানাডার মন্ট্রিয়ল ও নরওয়ের অস্লো শহর। সাধারণ স্কোর 0 থেকে 50-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। জনাব আহমেদ কামরুজ্জামান মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। কিছুদিন পরপরই বায়ু দূষণে বিশ্বের শীর্ষস্থান দখল করে ঢাকা। বায়ু দূষণ কমাতে নানা পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও সেগুলো কতটুকু কার্যকর হয়েছে বলে আপনি মনে করেন? যে দেখুন, বায়ু দূষণের যে বাংলাদেশের অবস্থাটি সেটি একদিনে এই জায়গায় আসেনি। গত প্রায় 1.5 যুগ ধরেই আমরা ক্রমবর্ধমান বায়ু দূষণের মধ্যে আছি। কিন্তু দুঃখজনক বিষয় হলো কোন সরকারি বায়ু দূষণকে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি বায়ু দূষণের কমানোর জন্য, এবং সিগনিফিকেন্ট এবং টেকসই পদক্ষেপগুলো মহামান্য হাইকোর্টের একাধিক নির্দেশনার পরও কখনোই নেওয়া হয় নাই। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কিন্তু বায়ু দূষণ, অর্থাৎ বাংলাদেশের, যদিও আমরা সরাসরি বলি তাহলে বাংলাদেশের বর্তমান যে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য যে অধিদপ্তর বা সংস্থাগুলো আছে তাদের আসলে সত্যিকার অর্থে এটিকে নিয়ন্ত্রণ করার কোনো সক্ষমতা নেই। কারণ বড় বড় কোম্পানিগুলো যেগুলো হাজার হাজার কোটি টাকার প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রো, সেগুলো যে পরিমাণ বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য বাজেট রয়েছে তারা সেটিকে কোনোভাবে নিয়ন্ত্রণের জন্য, বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য খরচ করে না। যে কারণে পরিবেশ অধিদপ্তর যার বার্ষিক যে বাজেট সেটি 1500 কোটি টাকারও কম, অথচ মেট্রো রেলের মতো বড় বড় প্রকল্পের শুধু দূষণ নিয়ন্ত্রণের জন্য শত শত কোটি টাকা বরাদ্দ থাকার পরও সেটি তারা খরচ না করার কারণে এই দূষণটি বরাবরই বৃদ্ধি পাচ্ছে। ফলে পরিবেশ অধিদপ্তরের যে এক্সিস্টিং লোকবল বা বাজেট বা সক্ষমতা রয়েছে সেটি দিয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা সত্যিকার অর্থে তাদের পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে হোলিস্টিক অ্যাপ্রোচ যেটি আছে, সরকারকে আলাদা করে এই বিষয়টি নজর দিতে হবে, তা না হলে বছরের পর বছর এইভাবে বায়ু দূষণ বৃদ্ধি পেতেই থাকবে। আপনি সংস্থাগুলোর বিভিন্ন ঘাটতির কথা বলছিলেন, তো এই বিষয়ে তো সরকারের তো নজর দেওয়া উচিত, এবং সরকার এই বিষয়টি আসলে গুরুত্বের সঙ্গে দেখছে না কেন? আমরা দুঃখজনকভাবে সেটিই লক্ষ্য করছি, কোন সরকারই বায়ু দূষণের বিষয়টিকে তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। শুধুমাত্র নভেম্বর ডিসেম্বর মাস আসলে যখন বায়ু দূষণের পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পায় তখন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া যখন সরব হয় তখন রাস্তায় পানি দেওয়া পর্যন্ত এই পদক্ষেপটি আমরা লক্ষ্য করি। কিন্তু বায়ু দূষণের যে প্রধানতম উৎসগুলো রয়েছে, ইটের ভাটাগুলো কিংবা ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে, কিংবা নির্মাণ কাজের থেকে নির্মাণ বিধি না মেনে নির্মাণ কাজ, এই বিষয়গুলো সারা বছরই অবহেলিত থাকে এবং কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। যে কারণে বায়ু দূষণটি আমরা বছরের পর বছর ধরে একটি সমস্যা হিসেবে দেখছি, এটি সমাধান হচ্ছে না। এক্ষেত্রে সরকারকে এই মুহূর্তে এটি গুরুত্ব সহকারে নিতে হবে। বায়ু দূষণের উৎসগুলো অলরেডি চিহ্নিত হয়েছে, এখন সরকারি সদিচ্ছা থাকলে পরে এই দূষণগুলো আস্তে আস্তে কমিয়ে আনা সম্ভব হবে, আদারওয়াইজ এটি কমবে না। বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে বায়ু দূষণে তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু এবং বয়স্করা, এবং যারা সড়কে দায়িত্ব পালন করেন তারাও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েন। বায়ু দূষণ রোধে কি কি আসলে কার্যকর পদক্ষেপ হতে পারে? আপনি ইতিমধ্যেই কিছু কথা বলেছেন। মানুষ আসলে কিভাবে সচেতন হবে, তাদেরকে কিভাবে সচেতন করা যায়? দেখুন, বায়ু দূষণের যে উৎসগুলো এগুলো ব্যক্তি পর্যায়ে তত বেশি না যতটি না এটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে রয়েছে। অর্থাৎ ব্যক্তিগতভাবে হয়তো বর্জ্য পুড়িয়ে যে 5-7% বায়ু দূষণ হয় সেটি মানুষ করে থাকে, কিন্তু ওভারঅল ট্রান্সপোর্ট সিস্টেম, ওভারঅল কনস্ট্রাকশন সিস্টেম, ওভারঅল আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ইমিশন, সেটিতে সরকারের সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে এবং এটি সরকারেরই দায়িত্ব। সংবিধানের 18-এর 6 অনুচ্ছেদ অনুযায়ী সরকার মানুষকে নির্মল বায়ু সেবনের নিশ্চয়তা দিতে হবে, কিন্তু এই পর্যন্ত কোনো সরকারই সেটি দিতে পারে নাই। পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ু আমরা সেবন করছি। এক্ষেত্রে সরকারকেই নড়ে চড়ে বসতে হবে এবং তাদের সক্ষমতা বাড়াতে হবে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য কার্যকর ব্যবস্থাগুলো, যেগুলো আমরা এতদিন ধরে বলে আসছি। সেই ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করতে হবে, ইটের ভাটা গুলোকে উন্নত প্রযুক্তি নিয়ে আসতে হবে,
যানবাহনের যে ফিটনেস রয়েছে সেটি নিশ্চয়তা দিতে হবে, শিল্প এলাকাতে বায়ু দূষণ কমানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে। জি, আপনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন, নিশ্চয়ই সরকার এই বিষয়ে তড়িৎ পদক্ষেপ নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিশিষ্ট গীতিকার ও সুরকার আবু জাফর আর নেই। বৃহস্পতিবার রাত 3:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 82 বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গীতিকার আবু জাফরের মরদেহ নেওয়া হচ্ছে জন্মস্থান কুষ্টিয়ায়। বাদ আসর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে হবে তার জানাজা। এই পদ্মা, এই মেঘনা, তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম, নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে সহ অসংখ্য কালজয়ী গানের গীতিকার সুরকার ছিলেন আবু জাফর। রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সঙ্গীত শিল্পী ও গীতিকার ছিলেন তিনি। চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপকও ছিলেন আবু জাফর। প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে প্রজাপতি মেলা। আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা। মেলায় শিশু কিশোরদের জন্য রয়েছে প্রজাপতি বিষয়ক ছবি আঁকা, কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র, ডকুমেন্টারি প্রদর্শনী সহ নানা আয়োজন। এছাড়াও রয়েছে পাপেট শো ও প্রজাপতির অরিগামি প্যারেড। আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মেলার আয়োজন করা হয়েছে। এবারের স্লোগান উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি। মেলায় প্রজাপতি সংরক্ষণে অবদানের জন্য 2 জনকে অ্যাওয়ার্ডও প্রদান করা হবে। এই মেলা শুরু হয়েছে সকাল 9:30টায়, চলবে বেলা 3টা পর্যন্ত। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।